CNN24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিজেএম করার ক্ষেত্রে আইনি বাধা নেই, ডিএসএ সচিবের অভিযোগের জবাব দিলেন কর্মকর্তারা। সরকার স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের নতুন বছর উপলক্ষে মুখ্যমন্ত্রীর উপহার প্রদান মন্ত্রী কৌশিকের। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রবিজিৎ চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত। আগামী 30 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি গাছ পাগলের পুষ্প প্রদর্শন। শিলচর ইম্ফল বিমান পরিষেবা অবিলম্বে পুনরায় চালুর দাবিতে জাকালকার স্মারকপত্র। এখন এসছে বিস্তারিত সংবাদে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন ডেকে ডিএসএ সচিব অতনু ভট্টাচার্যের অভিযোগের জবাব দিলেন কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে প্রতিটি বিভাগের সম্পাদকরা উপস্থিত ছিলেন। ফিজিক্যাল বিভাগের সম্পাদক মিঠুন রায়ের বক্তব্যের মাধ্যমে সাংবাদিক বৈঠক শুরু হয়। এরপর একে একে সবাই নানান বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলনে কর্মকর্তাদের পক্ষে 5 জন আইনজীবীও ছিলেন। আইনজীবীরা জানিয়েছেন, ইনজাংশন থাকায় এতদিন বিজিএম করার ক্ষেত্রে আইনি সমস্যা ছিল, এখন আর সে সমস্যা নেই, অনায়াসে বিজিএম করা যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রবীণ ক্রীড়া সংগঠকরা বলেন, এই অচলাবস্থা আর ভালো লাগছে না, তাড়াতাড়ি একটা কিছু হোক। সেই মামলা শুরুয়াত কিন্তু করেছিলেন অতনুবাবু, এবং উনি যখন প্রথম মামলাটা করলেন তখন কিন্তু ওনাকে সাসপেনশন করা হয়নি, শোকজ করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে গেলেন, সাবসিকুয়েন্টলি ওনাকে সাসপেন্ডও করা হলো। তারপর যেটা এডিজে 1 সিভিল জাজ সিনিয়র ডিভিশন 1-এ যেটা উনি ইনজাংশন চাইলেন যে তাকে যাতে সাসপেন্ড করা না হয়, সেই মামলাটা সিভিল জাজ 1 নাকচ করে দেন, ওনার সাসপেনশন নিয়ে ইন্টারফেয়ার করলেন। তো তারপর উনি ওই যে সিভিল জাজ 1 যখন করলেন না, 1 মাস না 2 মাস বোধ, উনি কিন্তু ওনার রুমটা ইলিগালি তালা মেরে রাখলেন। তখন তিনি সেক্রেটারি নন। তো আমরা যারা ওকালতি করি, আমরা আমাদের মক্কেলদেরকে সবসময় যেটা আইনিক সেটাই বলে থাকি, যে আইনের বাইরে গিয়ে যাতে ওরা কিছু না করে। যাই হোক, উনি রইলেন না। সাবসিকুয়েন্টলি আপনারা সবাই জানেন, এক ব্যাপার নিয়ে বা একই পক্ষের মধ্যে দুটো কেস হতে পারে না। উনি কি করলেন, আগের কেসটা পুরো কনসিল করলেন, যে আগের কেস এরকম হয়েছে, কিছু বললেন না। না বলে উনি আবার সেই এডিজে 1 যখন ছুটিতে, ফাইলিং কোর্ট সবসময় সিভিল জাজ 1, যখন সিভিল জাজ 1 কনসিল করে উনি সিভিল জাজ 2-তে কেসটা করলেন। কেসটা করে যাই হোক উনি অ্যাড ইন্টারিম ইনজাংশন আনলেন। অ্যাড ইন্টারিম ইনজাংশন আনার পর আমি কিন্তু আমাদের ক্লায়েন্টকে বলেছি, যেহেতু এটা কোর্টের অর্ডার, উনাকে কাজ করতে দিন। উনি কাজ, ওই কেসে উনি কিন্তু ওনার যে প্রেয়ার পোর্শন থাকে, আমাদের যেটা আবেদন থাকে, সেখানে কোথাও বললেন না যে আমি যে সাসপেন্ড হয়েছি সেটা রিভোক হোক, এরকম কোনো প্রেয়ার ওনার ছিল না। কিন্তু ওনার প্রেয়ার ছিল কি, 1 নম্বর প্রেয়ার ছিল যাতে উনি সেক্রেটারি হিসাবে কাজ করতে কোনো বাধা না দেওয়া হয় আমাদের ডিএসএ থেকে। 2 নম্বর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনারা সবাই, উনি সবসময় বলেছেন যে ডিএসএ গভর্নিং বডি ওনাকে বিজিএম করতে দিচ্ছে না। ওই কেসে উনি প্রার্থনা করলেন যাতে বিজিএম জেনারেল বডি করতে না পারে, জেনারেল বডি না গভর্নিং বডি বিজিএম করতে না পারে। তো উনি স্থগিতাদেশ পেলেন, এবং তার পরিপ্রেক্ষিতে উনি জয়েন করলেন, এবং বিজিএম করা সম্ভব হলো না। কারণ তখন যদি বিজিএম করা হতো তবে গভর্নিং বডি কন্টেম্প্ট অফ কোর্ট প্রসিডিংসে পড়বে। এই পরিপ্রেক্ষিতে সাবসিকুয়েন্ট একটা হিয়ারিংয়ে গিয়ে উনাদের আইনজীবী সোমেন বাবু বলেছিলেন কোর্টকে যে আপনি একটা কাজ করুন, আপনার যে অর্ডারটা আছে সেটাকে পার্শিয়ালি আপনি এমেন্ড করুন, আমাকে সেক্রেটারি হিসেবে কাজ করতে বাধা যাতে দেওয়া না হয় সেটা যাতে থাকে, কিন্তু বিজিএম যাতে করতে দেওয়া হয় সেটার জন্য আপনি আমাকে অ্যালাউ করবেন। কোর্ট ওনাকে বলেছিলেন যে সেটা কোনোদিন সম্ভব হয় না। একটা অর্ডার যেটা থাকে সেটা 50% আপনি এমেন্ড করবেন, 50% হবে, সেটা হবে না। তো আপনি পুরো আপনার পিটিশন উইথড্র করেন, সেটা হলো না।
সাবসিকুয়েন্টলি অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে এলো যে উনি এজেন্ডায় আনলেন যে বিজিএম হবে। আমিও ছিলাম সেদিন আমি বললাম যে এখন তো বিজিএম করা যাচ্ছে না, কারণ কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। অযোগ্য, অদক্ষ, অসত্যবাদী তথা বরখাস্ত সাধারণ সম্পাদক হিসাবে শিলচর, বরাক, আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের ক্রীড়াঙ্গনে উনার নাম চিরদিন থাকবে। একটা জিনিস আপনারা অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জানেন, 16 তারিখে প্রেসমিটটা করেছেন। 7 জুন যখন উনি সাসপেনশনে গেলেন, কই কোনো প্রেসমিট তো দেখিনি। 9 অগাস্টে উনি এডেন্টিটি অর্ডার নিয়ে এসেছিলেন। তারপরেও এইরকম এত কিচ্ছু মানে অভিযোগ যেগুলোর কোনো ভিত্তি নেই। যেমন উনি সত্যিকারের যদি এই সাসপেন্ডেড সেক্রেটারি ডিএসএর প্রতি ওনার সামান্যতম শ্রদ্ধা থাকতো, কোনো জিবি মিটিংয়ে কোনো অভিযোগ কেন নিয়ে আসলেন না? তার মানে এটা উদ্দেশ্য প্রণোদিত। এবং আমি আবার বলছি, 28 অগাস্ট যখন আমি বসেছিলাম, আপনাদেরকে আমি বলেছিলাম ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে উনি ইস্যু বানাতে চাইছেন, যা আজ জলের মতো পরিষ্কার। আপনারা শুধু দেখবেন যেদিন প্রেস মিট উনি করেছেন, এই দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সরকার স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের নতুন বছর 2026 সাল উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গুডউইল উপহার প্রদান করা হয়। বৃহস্পতিবার শিলচর বঙ্গভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ ও গ্রাহক বিষয়ক খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সরকার স্বীকৃত সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেন। কাছাড়ের জেলাশাসক আয়ুষ গার্গের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী কৌশিক রায় বলেন, আজ আমি আরোহণ, মেন্টি এবং সিআরসিসির জন্য ট্যাবলেট বিতরণ কর্মসূচির সাথে ভিআইপিআর কার্ডধারী সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা উপহারের আনুষ্ঠানিক বিতরণ কর্মসূচিতে যোগদান করতে পেরে আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে মোট 170 জন শিক্ষার্থী ও 182 জন সিআরসিসিকে ট্যাবলেট এবং 88 জন সরকার স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের মোবাইল ফোন বিতরণ করা হয়। এই কর্মসূচিতে এই অঞ্চলের শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং মিডিয়াদের কাজকর্মে অনেক সুবিধা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে এই দূরদর্শী উদ্যোগটি আসাম সরকারকে প্রযুক্তি চালিত এবং অন্তর্ভুক্তিমূলক শাসনের মাধ্যমে ছাত্র, শিক্ষাবিদ এবং মিডিয়া পেশাদারদের ক্ষমতায়নের প্রতি অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার শুধু রাস্তাঘাট আর সেতু নির্মাণে কাজ করে না, রাজ্যের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজি ইয়াতে আমি বঙ্গভবনত আমাৰ কাছাৰ জিলাৰ 170 স্কুলৰ হাই স্কুলৰ আৰোহণ যোজনাৰ অধীনত আমি 170 ক্লাছ 8ৰ পৰা 9 টপাৰ যি ষ্টুডেণ্ট বিলাক আছে তেওঁলোকৰ হাতত মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰীয়াৰ উপহাৰ স্বৰূপ আমি এতিয়া এখন টেবলেট তেওঁলোকক আমি দিয়াৰ ব্যৱস্থা আজি কৰা হৈছে। লগে লগে আমাৰ কাছাৰ জিলায় 182 জন সিআরসিসি আছে, তেওঁলোকে যাতে ভালকে আৰু পাৰদৰ্শিতা হয় তেওঁলোকে কাম কৰিব পাৰে, তেওঁলোকক এখন টেব দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে। লগে লগে আমাৰ কাছাৰ জিলাৰ 82 জন সাংবাদিকক মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ ফালৰ পৰা গুডউইল গিফ্ট হিচাপে এখন মোবাইল, কিতাপ তেওঁলোকৰ হাতত আমি দিছো, যাতে তেওঁলোকে ভালকে নিজৰ যে কাম সেই কামবিলাক কৰিব পাৰে। আৰু আমি আজি লক্ষ্য কৰিছো যে কাছাৰ জিলাত অলমষ্ট 450 জনক আমি টেব আৰু আমাৰ সাংবাদিকসকলক মোবাইল দিয়াৰ ব্যৱস্থা হৈছে। মই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক এই কামৰ কাৰণে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। বৃহস্পতিবার শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রবিজিৎ চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। এই স্মারক বক্তৃতার মূল বিষয় ছিল জাতীয় শিক্ষানীতির 3 ভাষানীতি, এগিয়ে যাওয়ার পথ কি। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। দেখুন সবিশেষ। নিজের বক্তব্যে তিনি জাতীয় শিক্ষানীতির 3 ভাষানীতি এবং তার প্রাসঙ্গিকতা আর ভবিষ্যৎ বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। তিনি ভাষা এবং শিক্ষানীতির ভারসাম্য রক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেন। শিক্ষা এবং ভাষানীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনা শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষানীতির সঙ্গে যুক্ত সকল মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। প্রয়াত রবিজিৎ চৌধুরী বরাকৰ সুসন্তান,
গুৱাহাটীত তেখেতে স্থায়ী বসতি কৰিছিলে আৰু তেখেত এজন প্ৰসিদ্ধ সাংবাদিক সমাজকৰ্মী হিচাপে অৱদান আগবঢ়াই গৈছে। ৰবিজিৎ চৌধুৰীৰ স্মৃতিত আজি গুৰুচৰণ ইউনিভাৰ্চিটিত এক বক্তৃতানুষ্ঠানত মই অংশগ্ৰহণ কৰিবলৈ পাই মই যথেষ্ট আনন্দিত আৰু মই বিশ্ববিদ্যালয়লৈ মোৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। কাৰণ মই যেতিয়া ছাত্ৰ আছিলোঁ সেই ছাত্ৰ থাকোঁতে যিসকল ব্যক্তি মোৰ মাৰ্গদৰ্শক আছিল, যিসকলে মোক বিভিন্ন মানে তথ্য বা পৰামৰ্শৰে মোক সমৃদ্ধ কৰিছিল, তাৰ ভিতৰত ৰবিজিৎ চৌধুৰীও আন এগৰাকী আছিল। তেখেতক মই খুবেই ঘনিষ্ঠভাৱে পাইছিলোঁ আৰু তেখেতৰ লগত মোৰ এটা আত্মীয়তাও গঢ়ি উঠিছিল। আৰু সেই ৰবিজিৎ চৌধুৰীক এনেধৰণে স্মৰণ কৰাৰ বাবে মই বিশ্ববিদ্যালয়ত মোৰ ফালৰ পৰা মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আজি এটা বিশেষ বিষয় যিটো আমাৰ 3 লেংগুৱেজ ফৰ্মুলা বুলি কয়, তাৰ ওপৰত মোক বক্তৃতা দিবলৈ কৈছিল। মই সকলোকে স্পষ্ট কৰি দিওঁ যে আমাৰ মূলতঃ আমাৰ 2 লেংগুৱেজ এটা পলিচিহে মূলতঃ চলি আছে। অৰ্থাৎ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে MIL পঢ়ে আৰু ইংৰাজী ভাষাটো পঢ়ে। আপাৰ প্ৰাইমেৰীত তেওঁলোকৰ বাবে অপশ্যন থাকে যে এটা তৃতীয় ভাষা বিষয় পঢ়াৰ কাৰণে। আৰু ছেকেণ্ডেৰীত মাধ্যমিকত 9, 10, 11, 12ত ইলেক্টিভ ছাবজেক্ট থাকে, তাত তেওঁলোকে কোনো ভাষা অধ্যয়ন কৰিবও পাৰে বা নকৰি তেওঁলোকে বেলেগ ভাষাও গ্ৰহণ কৰিব পাৰে। গতিকে কোনো ধৰণৰ আজিৰ তাৰিখত কোনো ভাষাক কোনো অঞ্চলত ইম্প'জ কৰা, জাপি দিয়াৰ পলিচি ভাৰত চৰকাৰৰো নাই, অসম চৰকাৰৰো নাই। সকলোৰে স্বাধীনতা আছে, নিজৰ ইচ্ছা অনুযায়ী নিজৰ বাছনি অনুযায়ী ভাষা এটা বাছি লৈ পেলাই তাক শিকা। Definitely those days of fighting over language, the competition of 2 languages, the making a particular language mandatory medium of instructions, those days are now over. Assam is by default a multilingual state. India is as well. By default, we are multilingual. In Assam, we have 7 languages enlisted in the 8th schedule. All are MIL. So, and we have made all the languages, Manipuri, Assamese, Bengali, Bodo, as official languages. And it is the AIAs, it is up to the citizens, it is up to the educational institutions to choose their medium or choose their official language. রূপকথার গল্পের মতো সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে রকমারি ফুলের ছাদ বাগান গড়ে তুলেছেন শিলচর রাধামাধব পার্ক রোডের অঞ্জনা সাহা পাল। শখের বশে প্রথমে বাড়িতে, তবে এর মধ্যে শুরু করেছিলেন রকমারি ফুলের চাষ। পরবর্তীতে নেশা হয়ে দাঁড়ায়। আজকের দিনে গোটা বাড়ির কানায় কানায় হাজারো রকমের ফুলের গাছ লাগিয়ে রীতিমতো নজির সৃষ্টি করেছেন। ইতিমধ্যে তার এই শখের কথা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। ফলে অনন্য সুন্দর এই বাগান দেখতে আজ সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ উপস্থিত হন। বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজির চাষ দেখে আপ্লুত হন তিনি। অঞ্জনার এই ফুলের বাগান নিয়ে রাধামাধব পার্কে আগামী 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত গাছ পাগল নামের একটি সংস্থা আয়োজন করছে পুষ্প প্রদর্শনীর। কলকাতা থেকে আসছেন ডালিয়া প্রজননবিদ সনাতন কুমার পাল এবং বিখ্যাত গোলাপবিদ অতীন বসু। বাগান ঘুরে ফিরে দেখে এই কথাগুলো জানান গুণদিশানন্দজি মহারাজ এবং অঞ্জনা সাহা পাল। নমস্কার, শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দ। আজকে সকালবেলায় হঠাৎ এক অদ্ভুত পরিবেশের মধ্যে এসে হাজির হলাম। গাছ পাগল সংস্থার মধ্যে অদ্ভুত ফুলের গাছ চারিদিকে করা আছে। এই অঞ্জনা পাল এবং তার সঙ্গীরা সব মিলে এত সুন্দর ফুল গাছ করেছেন। আর এই ফুল গাছগুলি প্রদর্শিত হবে কয়েকদিন পরেই 30-31 জানুয়ারি 1 ফেব্রুয়ারি মিতালি সংঘের মাঠে রাধা মাধব রোডে। তা এই গাছগুলি যখন প্রদর্শিত হবে তখন যে এর কি রূপ খুলবে, এই ছোট্ট একটা জায়গায় ছাদের মধ্যে রেখেছে, অদ্ভুত অদ্ভুত, মানে কথায় প্রকাশ করা যাবে না। তাই আমি এই গাছ পাগল সংস্থার অঞ্জনা পাল বা অন্যান্যরা যারা, এদেরকে আমার হার্দিক নমস্কার জানাচ্ছি, সম্বর্ধনা জানাচ্ছি
যে এত সুন্দর ফুল করা সম্ভব। তারপরে এরা আরও বেশি এক্সপেরিমেন্ট করছে, শুধুমাত্র পাথরের ওপর গাছ করছে। কত রকম যে গাছের ভ্যারাইটি, অদ্ভুত অদ্ভুত, সেটা দেখে আমি অবাক হয়ে গেছি। আপনারা সবাই যদি আসেন এই রাধা মাধব রোডের মিতালি সংঘের মাঠে 30-31 জানুয়ারি 1 ফেব্রুয়ারি, তো আপনারাও অবাক হবেন। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুধু এই গাছ নয়, আরও অনেক জায়গা থেকে গাছ, ফুল গাছ আসবে, ফুলের মেলা হবে। এখানটায় তো ফুলের মেলা হয়ে গেছে চারিদিকে, কত রকমের, মানে বেগুন দেখছি সেটা দেখেও অবাক হয়ে যাচ্ছি, ফুলকপি দেখছি সেটা দেখেও অবাক হচ্ছি, কত রকমের টমেটো কিভাবে করা যায়, অদ্ভুত। আর ফুল তো বলে প্রকাশ করতে পারছি না, অদ্ভুত হয়েছে। আমি এই সংস্থার যেন অনেক দিন ধরে ভালোভাবে সব কাজকর্ম করতে পারেন, এদের শরীরগুলো যেন সুস্থ থাকে, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করছি। আর আমরা এরপরে আরও এর থেকে ভালো দেখবার আশা নিয়ে আজকে শেষ করছি। আনন্দে আপ্লুত মহারাজজি, গত পরশুদিন আমি নিমন্ত্রণ করতে গেছিলাম আমাদের উদ্বোধনের জন্য। তো একটি বিশেষ কারণে একটি মন্দির প্রতিষ্ঠার জন্য মহারাজজি ওপেনিংয়ে থাকতে পারবেন না। তো মহারাজজি গতবারও বলেছিলেন, এবার বললেন আমি দেখবো তোর ছাদ বাগান গিয়ে। তো যেরকম কথা, মহারাজজির আদেশে একদিনের মধ্যে একটু আয়োজন করেছি। তো মহারাজজি দেখে যাক, মহারাজজির মন খুশি করতে পেরেছি, সেটাই আমার আনন্দ। আর মহারাজজি যেটা বললেন, ওনার কথা মতো, ওনার আশীর্বাদ যদি থাকে, আগামীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। আপনারা সবাই আসবেন। উদ্দেশ্য একটাই, শিলচরবাসীকে, শিলচর শহরবাসীর প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছাদ বাগানে অল্প স্বল্প গাছ আছে, তাদের উৎসাহটা বাড়ানোর জন্য এবং শিলচর শহরকে 3 দিন পুষ্প প্রদর্শনীর মাধ্যমে একটি আনন্দ দেওয়ার জন্য, এটাই আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। পরিবেশ নিয়েও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গাছ লাগাই, পরিবেশ দিবসেও লাগাই, বিভিন্ন ব্যারিকেডেও আমরা গাছ লাগাই, একটু সবুজটা ছড়িয়ে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। কত তারিখ থেকে প্রদর্শনী থাকবে? 30 তারিখ, আগামী 30 জানুয়ারি, 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি। দুজন বিশিষ্ট ডালিয়ার যে অল ইন্ডিয়ার প্রজননবিদ সনাতন পাল মহাশয় এবং বিখ্যাত রোজারিয়ান অতীন বসু মহাশয়, ওনারা আসছেন জাজমেন্ট করতে। শিলচর ইম্ফল বিমান পরিষেবা অবিলম্বে পুনরায় চালুর দাবিতে জাকালকা এবং ন্যাশনাল মণিপুরি প্রোগ্রেসিভ ফ্রন্টের যৌথ উদ্যোগে আজ একটি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। কাছাড় জেলা আয়ুক্ত আয়ুষ গার্গের মাধ্যমে এই স্মারকলিপিটি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর নিকট পাঠানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে শিলচর ইম্ফল বিমান পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। পাশাপাশি 2023 সালের মণিপুর দাঙ্গার পর জিরিবাম হয়ে মণিপুরে যাতায়াতের সড়কপথও বন্ধ থাকায় সাধারণ মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা সৃষ্টি হয়েছে। এর ফলে মাত্র 20 মিনিটের বিমান যাত্রার পরিবর্তে এখন গুয়াহাটি বা আগরতলা হয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, যার কারণে শিলচর থেকে ইম্ফলে পৌঁছতে প্রায় 2 দিন সময় লেগে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের স্বার্থে শিলচর ইম্ফল বিমান পরিষেবা অতিসত্বর চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো আবেদন জানানো হয়েছে। কমিউনিকেশনটাকে আরো স্পিডি করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু এই শিলচর ইম্ফলের ব্যাপারটা ঠিক তার বিপরীত মেরুতে চলে গেছে। এইভাবে যে কমিউনিকেশন আজকে যে জনগণের কাছে একটা অত্যাবশ্যক ব্যাপারে দাঁড়িয়েছে, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে। আজকে দীর্ঘদিন থেকে দেখেন, শিলচর থেকে ইম্ফল যাওয়া বা ইম্ফল থেকে আমাদের শিলচর বা শিলচর বরাক উপত্যকার আশপাশ, ত্রিপুরা এবং আপনার গুয়াহাটি ইত্যাদি জায়গাতে যেতে গেলে কীভাবে কষ্ট করে আসতে হয় বা এখান থেকে যেতে হয়। আজকে যদি এই বিমানে যেতে হয় ইম্ফলে, তাহলে দেখেন আমরা শিলচর থেকে গুয়াহাটি থেকে আবার শিলচর যে ইম্ফলে যেতে হচ্ছে। এই যে যেখানে 10-12 ঘন্টার রাস্তা, সেখানে গিয়ে আপনার হয়তো 2 দিন সময় লেগে যাবে। কিন্তু এটা তো কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। আজকে ব্যবসায়ী বলুন, বিভিন্ন সার্ভিসে যারা আছেন বা অন্যান্য যারা সেখানে বসবাস করছেন বা মণিপুরি সম্প্রদায় সেখানে যারা আমাদের এই অঞ্চলে বসবাস করছেন, তাদের আত্মীয় সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রয়োজনীয়তা সবসময় রয়ে গেছে। কি তাই আমরা এই 2টা সংগঠন মিলে আমরা এভিয়েশন মিনিস্ট্রি, সেন্ট্রাল এভিয়েশন মিনিস্ট্রির কাছে আমরা রিকোয়েস্ট করে একটা মেমোরেন্ডাম দিয়েছি এই মাননীয় ডিসি মহাশয়ের মাধ্যমে, যাতে অবিলম্বে
এই এভিয়েশন মিনিস্ট্রির তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় যাতে অবিলম্বে এই শিলচর এবং এই ইম্পলের এই যে বিমান চলাচলটা চালু করা হয়। ফিরছে একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। 61 বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর 10ম প্রয়াণ দিবস শ্রদ্ধার সহিত পালন করল পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ। বৃহস্পতিবার শিলচর সুভাষনগরে সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর 10ম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত সভায় 61 বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর স্মৃতি রক্ষার্থে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন সভার শুরুতে বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রবীন্দ্র দাস। এদিন বিডিএফ-এর মুখ্য অতিথি প্রদীপ দত্ত রায় বলেন, বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর স্মৃতি রক্ষার্থে তার একটি মর্মর মূর্তি স্থাপন, বই প্রকাশ এবং পরিতোষ পাল চৌধুরীর নামে একটি সড়কের নামকরণে গুরুত্ব দেন তিনি। উনি যে স্মৃতি আমাদের কাছে রেখে গেছেন, ওনার আন্দোলনের মাধ্যমে যেভাবে গোটা বরাক উপত্যকার মানুষকে উনি উজ্জীবিত করে একত্রিত করে সংগ্রাম করেছেন, সেটা আমাকে শ্রদ্ধা ওনাকে জানাতেই হয়। এবং আমরা 1983 থেকে যে ছাত্র আন্দোলন করেছিলাম, এই ওনার আন্দোলনের থেকে আমরা প্রেরণা পেয়েছি এবং ভাষা শহীদের যে আত্মত্যাগ, সেটা থেকেই কিন্তু পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা জেগে উঠেছিল। তাই ওনার অবদান আমরা অস্বীকার করতে পারছি না। উনি ভাষা আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়ে সেটাকে সফল করেছেন, ভাষা সার্কুলারকে প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন এবং পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় আন্দোলন কিন্তু পরোক্ষভাবে ওনার যোগদান রয়েছে এবং ওনার অবদান রয়েছে, সেটা আমি আজকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তাই আমি আবার ওনাকে প্রয়াণ দিবসে ওনার শ্রদ্ধা নিবেদন করছি। এবং সেই সঙ্গে আমি খুবই আশ্চর্যের সঙ্গে একটা কথা বলতে চাইছি যে বরাক উপত্যকার মানুষ প্রকৃতভাবে পরিতোষ পাত্রের দিকে সম্মান দিতে পারেনি এবং সেই অনুযায়ী ওনার নামে সরকারের উচিত ছিল, যেহেতু আমাদের বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই ওনার নামে একটা অডিটোরিয়াম হোক, স্ট্যাচু হোক, রাস্তা হোক, সেগুলো করা উচিত ছিল। না জনসাধারণ কোনো উদ্যোগ নিয়েছে, না সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য আমি খুবই দুঃখিত। আমি আশা করব ভবিষ্যৎ প্রজন্ম যারা আজকে আছেন নতুন, তারা এই ব্যাপারে একটু অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন, এটা আমি আশা রেখে আমার বক্তব্য। মেয়ের মা বাবার সন্দেহ এলাকার বিবাহিত যুবকের প্রতি। কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত স্কটপুর বাগান এলাকার বাসিন্দা হরিচরণ রিকিয়াসনের মেয়ে পিয়া রিকিয়াসন রহস্যজনকভাবে নিখোঁজ। নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে উধারবন্দ থানায়। দেখুন সবিশেষ। উল্লেখ্য, আধার কার্ড মতে নাবালিকা মেয়ে পিয়া জন্ম 2008 সালে। সেই হিসেবে 18 বছর পূর্ণ হতে এখনও 3 মাস বাকি। প্রিয়ার মা বাবা সাংবাদিকদের জানান, সোমবার ভোর 5টায় প্রিয়া ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়ার জন্য ঘরের বাইরে যায়, তারপর থেকেই সে নিখোঁজ। এলাকায় খবর নিলে কোনো রকম সন্ধান পাওয়া যায়নি। এদিকে সেদিনই ভোর 4টের দিকে গ্রামের এক শিক্ষক মেডিকেল কলেজ থেকে বাইরে আসার পথে স্কার্টপুর এলাকায় দেখতে পান একই এলাকার এক যুবক রাস্তায় দাঁড়িয়ে আছে। সেই দিন থেকে সেই যুবকের কোনো সন্ধানও পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও সুইচ অফ। যুবকটির বাড়িতে খোঁজ করলে তার স্ত্রী বলেন তিনি ব্যাঙ্গালোরে চলে গিয়েছেন। যুবকটির মোবাইল ফোন সুইচ অফ থাকায় সন্দেহ দানা বাঁধছে। প্রিয়ার বাবা মা পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন জানিয়েছেন নিজেদের মেয়েকে ফিরে পাওয়ার জন্য। সোমবারে সকালে 5টার সময়
উঠেছে লড়কিটা, তার মায়ে উঠেছে, লেট্রিন গেছে, লেট্রিন লে আয়া, তার মায়ে বিছনায় ঘুমাই গেছে, আর আমিও বিছনায় ঘুমাই আছি, পুরা জামাতেও আছে। তারপরে আমার মেয়েটা বাসন টাসন মারবার জন্য পানি গরম করছে, আগুন চুলাতে আগুন জ্বলাইছে। তারপরে আধা ঘন্টা পরে দেখছি, থোড়া ঘন্টা পরে তো মেয়েটা নাই খেয়ে গেছে। আমরা খুঁজাতে পাইছি না আর কি। তবে যান দূর করে মাঝিগ্রাম পুরা খুঁজলাম, উধারবন সাইতেও খুঁজলাম, পাইলাম নাই। খুঁজাতে আর পাইলামই নাই। তো থানার তো মঙ্গলবারে আমরা থানার গেছি, রিপোর্ট লিখাই করে আসছি, এমন বিষয় আছে। আমার লড়কি ভাগে দিয়েছি, তার মানে লিখাই করে আসছি। আর ছেলের তো মানে ঘরে কিডন্যাপ হয়ে গেছে, মানে তো কে লাগছে কে নাই এটা আমার জানি না। 5টার সময় মানে 4 বাজের সময় একটা ছেলে বাগান থেকে বার হয়েছে, ডাউটে মানে ও আকে জানা যায় যে ওয়ে লেগে হবে। তার নামটা আছে লক্ষণ, নাম আছে, কর্মকার লাগবে। তো ও 4 বাজে বার হয়ে গেছে। আর আমার মেয়েটাও ওদিনেই, আমার মেয়েটাও বার হয়েছে 5টার সময় বার। ওখানে বাবার নাম জিতেন আছে, মেয়ের নাম পিয়ারি কে আসুন। তার সঙ্গে আগে কোনো আসলো আগে কোনো আসলো না, রিলেশন নাই আসলো। ফোন টোন করতো নি? ফোন টোনটা কোনো করছে না। যে ছেলেটার উপরে সন্দেহ করা হয়েছে, এই ছেলেটা কি এখন আছে নাকি, বস্তিতে আছে? বাগানে না গিয়ে ব্যাঙ্গালোর চলে গেছে, তার ঘরে ফোন করে বলবো বলে ও তার ঘরে গেছি, ফোনটা সুইচ অফ করে রাখে দিয়েছি। সারা বাগানে মানুষ ফোন করছে, তারে সুইচ অফ আছে। তার ছেলের বয়স কত হইব? এবার একটা শাদি করে লড়কা বাচ্চা হয়ে গেছে, কই থাকে? লড়কাটা মরে গেছে। বউটা হিয়া থাকে, বাগানে কাম করে, আর অটো ড্রাইভার লাগে, অটো চলায় খালি। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।